দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ২৯-৩০। রাস্তার দুপাশ ঘেঁষে দুই বাঁদর একে অন্যের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। মুখ জুড়ে হাসির শেষ নেই। দুজনের হাতে একটা করে আইসক্রিম। কথা বলছে, খাচ্ছে আর হাঁটছে। অনেকদিন পর বের হয়েছে বেলা আর রাইমা। একাই বের হয়েছে দুজন। মূলত রহমানের কথায় নতুন বই কিনতে বেরিয়েছে বেলা, কিন্তু বই না কিনে ঘুরে বেড়াচ্ছে দুজন। বৃষ্টিকে সাথে যেতে বলেছিল রহমান, বেলা তা শোনেনি। বড় হয়েছে বলে জেদ ধরে একা একা বাড়ি থেকে বের হয়েছে। রাইমাকে সাথে নিয়ে দুজনে এখন ঘুরছে আর খেয়ে বেড়াচ্ছে। এক পর্যায়ে হাঁটার গতি রোধ হলো বেলার। হাত ফসকে আধ খাওয়া আইসক্রিমটা পড়ে গেল মাটিতে। ধুলোয় মাখিয়ে গেল সেটা। চোখের সামনে দিয়ে লাল কালো মিশেলের জিপ গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল। যতদূর দেখা গেল দেখল বেলা, চোখ টলমলে হয়ে এসেছে ওর। মুখ আধারে ছেয়ে গিয়েছে। দিগন্তের পাশে কালো বোরকায় আবৃত মেয়েটাকে চিনতে দেরি হয়নি ওর। নিজের বোন থাকতে অন্য মেয়েকে পাশে বসিয়েছে কেন লোকটা? সামনে রায়হানের সাথে দিশাকে না বসিয়ে মায়েশাকে বসালেই হয়ে যেত। বেলার হাসি খুশি মন নিমিষেই ভারী হয়ে গেল। পাশ থেকে রাইমা ওর হাত ঝাঁকিয়ে বলল, থামলি কেন, চল। বলতে বলতে বেলার মুখের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কিরে কি হলো, কাঁদছিস কেন, ঝাল লেগেছে? বেলা নাক টেনে বলল, আইসক্রিমে ঝাল থাকে? রাইমা দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, তাহলে কি হাসতে হাসতে চোখে পানি এসেছে? বেলা আবারও মাথা নাড়িয়ে না বলল। কোমরে হাত রেখে দৃষ্টি চিকন হলো রাইমার। বেলাকে পুনরায় বলল, হয়েছেটা কি? বেলা ছলছল নেত্রনয় নিয়ে রাইমাকে বলল, কান্না আসছে। কেন? দিগন্ত ভাইকে দেখে। দিগন্তের নাম শুনে এক হাত উঠিয়ে মুখ ঢাকল রাইমা। অবাক গলায় বলল, আবার মার খেয়ে কাঁদছিস নাকি? আবার কেন মারলো? এখন মারেনি তো। তাহলে? জানি না, আগে আমাকে গালি দিলেও কত কেয়ার করতো, আর এখন আমার জায়গায় মাইশা আপুর কেয়ার করছে। আমার রাগ লাগছে খুব, কান্না আসছে কেন জানি। মুখ বাঁকালো রাইমা, বোকা গলায় বলল, তাতে তোর কি? দিগন্ত ভাই যাকে ইচ্ছা তাকে কেয়ার করবে, তুই কাঁদবি কেন? বেলা চোখ মুখ কুঁচকে নিল, নাকের পাটা ফুলিয়ে তেজি গলায় বলল, কেন করবে? ওই মাইশাপুর জন্য সেদিন আমাকে মেরেছিল। তারপর থেকে এখন আর দেখা হয়নি, কথা বলেনি আমার সাথে। আমার কি যেন হয়েছে রাইমা, ভালো লাগছে না কিছু। রাইমা চরম বিস্ময় নিয়ে বলে উঠল, সর্বনাশ! এই বেলা, কাহিনী কি তোর? জেলাস জেলাস ভাব কেন? বেলা রাগ নিয়ে বলল, জানি না, কিছু জানি না আমি। ওদেরকে দেখার পর থেকেই ভেতরে কেমন অস্থির লাগছে। রাইমা কপালে হাত রেখে বড় বড় চোখে তাকিয়ে বলল, সে কি রে, দিগন্ত ভাইয়ের হাতে চড় খেয়ে তুই কি তার প্রেমে পড়ে গেলি? হাই হাই, এ কি সর্বনাশী কাণ্ড! টলমল চোখ জোড়া নিয়ে রাইমার উপর তেতিয়ে উঠল বেলা। ধুর, খুব বেশি কথা বলিস তুই। দেখছিস না আমার কান্না পাচ্ছে? তুই না আমার বেষ্টু, মন ভালো করতে পারছিস না কেন? উফ, তোকেও বিরক্ত লাগছে এখন। কেউ ভালো না, থাক গেলাম। বলেই ধূপধাপ পা ফেলে বাড়ির পথে চলে গেল বেলা। এদিকে রাইমা হতব্যাগের নাই থ মেরে চেয়ে আছে বেলা যাওয়ার দিকে। অবশিষ্ট আইসক্রিমটুকু গলে টলে হাতে মাখিয়ে গিয়েছে। বেলার অদ্ভুত আচরণ দেখে রীতিমতো বোকা বনে গিয়েছে ও। রাতের প্রহর চলছে, পুরো রুম জুড়ে অন্ধকারের ছড়াছড়ি। শুনশান নীরবতা পালন করছে সারা রুমময়। শুধু সিলিং ফ্যানের বাতাসে শো শো শব্দ ভাসছে। এই অন্ধকার রুমে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে বেলা। চোখে ঘুম ধরা দিচ্ছে না, যেভাবেই শুচ্ছে শান্তি মিলছে না। অনেকক্ষণ ঘুমানোর জন্য যুদ্ধ করলো, কিন্তু ঘুম বাবাজি কিছুতেই আসলো না। মাথায় চিনচিনে ব্যথা করছে। শোয়া থেকে উঠে বসলো বেলা। একটু এগিয়ে হাত চেয়ে জানালার পাল্লা খুলে দিল। চাঁদনি রাতের হালকা আলোক ছিটাই পড়ল এতক্ষণে গুমোট অন্ধকার রুমটাতে। বালিশের নিচে হাতিয়ে একটা বাটন ফোন টেনে আনলো। এটা আমেনার ফোন। মায়ের কাছ থেকে সময় দেখবে বলে বাহানা দিয়ে নিয়ে এসেছে বেলা। ফোন ঘেঁটে একটা নাম্বার বের করে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রাত প্রায় 2টো বাজে। এত রাতে নিশ্চয়ই ঘুমিয়েছে। এই ভেবে ফোনটা আবার রাখতে নিল, কিন্তু পরক্ষণেই মুখ বাঁকিয়ে কল লাগিয়ে দিল। ঘুমালে ঘুমাক, বেলার কি? ওর ফোন দিতে ইচ্ছে হয়েছে যখন তখন দিবেই। প্রথমবারে ফোন তুলল অপর পাশের বান্দা। ফোন রিসিভ হতে দেখে আশ্চর্য হলো বেলা। কেন যেন ভয়ও পেল। তড়িঘড়ি করে লাইন কেটে দিল। কি সাংঘাতিক, লোকটা এত রাতে জেগে আছে। বেলা ভেবেছিল ঘুমিয়ে গিয়েছে, ফোন দিলে ধরবে না, তাই সহজ সরল মনে ফোন লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা কি হলো? ঠোঁট উল্টে কেঁদে দিল বেলা।
কান্নার কোনো আওয়াজ নেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। নিজের মুড সুইংয়ের উপর নিজেই বিরক্ত বেলা। এখনই হাসছে তো পরক্ষণে কাঁদছে, বেশিরভাগ কাঁদতেই ভালো লাগছে, শান্তি লাগছে। কান্নার মাঝে খেয়াল করলো ফোনের আলো জ্বলছে, সাথে বিপ বিপ করে শব্দ ভাসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো বেলা। দিগন্তের নাম্বার থেকে ফোন এসেছে। এখন কি করবে? ফোনটা তুলবে নাকি তুলবে না? তুললেও কি বলবে? এত শত ভাবনার মাঝে বড় একটা শ্বাস টানলো, তারপর ফট করে ফোন তুলে কানে চেপে ধরলো। আর টু শব্দও নেই মুখে। চুপচাপ সেভাবেই থাকলো। সেকেন্ড গড়ালো, মিনিট গড়ালো। অবশেষে মিনিট পাঁচেক যাওয়ার পর অপর পাশ থেকে গম্ভীর স্বরে ধমকে এসে বেলার কানে ধাক্কা খেলো। এত রাতে না ঘুমিয়ে ফোনে কি করছিস? কাকে ফোন দিতে গিয়ে আমাকে দিয়েছিলি? কথা বলবে না বেলা। কেন যেন মনের ভেতরে জেদ আসছে প্রচুর। জেদ নিয়েই চুপ করে রইল, জবাব দিল না দিগন্তের প্রশ্নের। দিগন্ত পুনরায় বলল, এই অসভ্য মেয়ে, কথা বলছিস না কেন? তবুও কথা নেই বেলার মুখে। দিগন্ত কিছুটা নরম হলো, হালকা আওয়াজে ডাকলো, বেলা। ডাক শুনে আরো কান্না পেল বেলার। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। ফুঁপিয়ে কেঁদে উঠল। দিগন্ত নীরবে শুনল ওর কান্নার স্বর। বেলকনির মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে দিগন্ত। এক হাতে সিগারেট জ্বলছে, আর এক হাতে ফোন ধরে রেখেছে। বেলার কান্নার স্বর শুনে একটা শুকনো ঢোক চাপল। তারপর আবারও নরম গলায় ডাকলো, বেলা, কথা বল। কান্নারত গলায় ধীর স্বরে বেলা বলল, না। এতদিন পর বেলার আওয়াজ শুনে প্রশান্ত হলো দিগন্তের মন কুঠুরি। চোখ জোড়া বন্ধ করে মাথা এলিয়ে দিয়ে দেওয়ালের সাথে রাখলো। ঘুমাসনি কেন? কথা বলবো না। কাকে ফোন দিতে চাইছিলি? কথা বলবো না। কাঁদছিস কেন? বলবো না। আমাকে ফোন দিতে চাইছিলি নাকি অন্য কাউকে? কথা বলবো না মানে বলবো না। রাখছি। দিগন্তের রাখছি শুনে অস্থির হলো বেলার মন। চটপট গলায় বলল, আপনি অনেক পাল্টে গিয়েছেন। আগেই ভালো ছিলেন, মাইশা আপু আসার পর থেকে খারাপ হয়ে গিয়েছেন। চোখ বন্ধ রেখে হালকা হাসলো দিগন্ত। প্রশ্নাত্মক গলায় বলল, কিভাবে খারাপ হলাম? বেলা নাক টেনে বলল, আগে সব সময় গালি দিতেন, আবার ভালোভাবে কথাও বলতেন, বেয়াদব বলতেন, বিরক্ত হতেন। এখন কেমন যেন হয়ে গেলেন। একবারও বেয়াদব বললেন না, বিরক্ত হয়ে ধমকালেন না। আপনি খুব খারাপ। গালি দিলে মানুষ খারাপ হয় জানতাম, এখন গালি না দিয়ে আমি খারাপ হয়ে গেলাম? তোর সব উল্টো হিসেব কেন রে? আপনি ঘুমাননি কেন? এত রাতে জেগে কি করছেন? তোকে কৈফিয়ত দিতে হবে? মুখ তো ভালো চলছে এখন। আমার সাথে উঁচু আওয়াজে কথা বলছিস, দিলে ভয় লাগে না? বেলা মুখ লটকিয়ে জবাব দিল, লাগছে না তো, এখন কি করব? ভয় পাবি আমাকে? আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবি না, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা। কি আচ্ছা? আপনাকে ভয় পাবো না, উঁচু আওয়াজে কথা বলবো যেন আপনার মেজাজ খারাপ হয়ে যায়। বেলার কথা শুনে দুই ভ্রুর মাঝে ভাঁজ পড়ল দিগন্তের। গম্ভীর গলায় বলল, সুর পাল্টে গেল কি ভেবে? উল্টো কথা বলা শুরু করেছিস কেন? আপনি মানুষটা পাল্টাতে পারলে আমার সুর পাল্টানো আর এমনকি আহামরি ব্যাপার। বেশি কথা বলছিস না, আগের থেকে বেয়াদব হয়ে যাচ্ছিস। এক কান থেকে আর এক কানে ফোন নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো বেলা। উদাস গলায় বলল, দিগন্ত ভাই। হুম। আপনি মাইশা আপুকে গ্রামে পাঠিয়ে দেন। না। দিগন্তের উত্তর শুনে কেঁপে উঠল বেলার গলা। জোরে জোরে কয়েকবার পলক ঝাপটে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, না কেন? আপনাদের বাড়ির একটা কাজের মেয়েকে নিয়ে এত ভাবনা কেন হবে আপনার? ওকে সাথে নিয়ে ঘুরেন কেন? এত ভালো লাগে? আর বলা হলো না বেলার। টুট টুট শব্দে তুলে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে দিগন্ত। সেটা দেখে চোখ মুখ লাল হয়ে গেল বেলার। চুপ করে থম মেরে বসে রইল সেভাবেই। অশ্রুকণা গড়াচ্ছে, সেদিকে খেয়াল নেই। পলকও ফেলছে না আর, কি যেন ভাবছে তো ভাবছেই। শহর জেগে উঠেছে ধীরে ধীরে। সকাল হয়েছে ধরণী গাত্রে। চিন্তিত মুখে পুরো ঘরময় পায়চারি করছে রহমান। বেলার মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে আমেনা। বৃষ্টি থার্মোমিটার হাতে নিয়ে আবারও চেক করলো বেলার শরীরের তাপমাত্রা। থার্মোমিটারের পারদ দেখে চিন্তিত স্বরে বলল, কমছেই না তো, 105 ডিগ্রি উঠেছে। ওর হুঁশ জ্ঞান কিছু নেই। আমেনার চোখের পাতা ভেজা। রহমানের দিকে তাকিয়ে বলল, হাসপাতালে নেওয়া দরকার, আর দেরি করা ঠিক হবে না। গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আমার বাচ্চা মেয়েটা কষ্ট পাচ্ছে, দেখছেন না? রহমান বেলার কাছে এসে ওর গালে কপালে হাত দিয়ে দেখল। কয়েকবার ডাকলো ওকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই।
3 দিন যাবৎ হাসপাতালের বেডে পড়ে আছে বেলা। জ্বর একবার কমছে একবার বাড়ছে। চোখে মুখের অবস্থা ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ পড়েছে, ফর্সা গাল দুটো হালকা লাল হয়ে আছে। আমেনা ওর মুখের সামনে খাবার ধরে রেখেছে, কিন্তু বেলা তা মুখে তুলতে নারাজ। চোখ মুখ কুঁচকে আরেকদিকে মুখ ফিরিয়ে রেখেছে। অল্প করে হলেও খা না মা, খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না। খাবো না, সব কিছু তিতা লাগছে। সকাল থেকে না খেয়ে আছিস, একটু খা। না। আমিনা হাতের খাবারটুকু প্লেটে রেখে হতাশ ভঙ্গিতে বেলার দিকে তাকিয়ে আছে। আগে এত জেদ ছিল না বেলার, ইদানিং খুব জেদ হয়েছে। যেটা না বলছে তো নাই, কারো কোনো কথা কানে তুলছে না। পানি শেষ হয়ে গিয়েছে, 2 বোতল ভরে পানি আনলাম। এত তাড়াতাড়ি কিভাবে ফুরালো কে জানে। বাড়ি থেকে আসতেও দেরি হবে। একটু থাক, আমি আনছি। মায়ের কথা শুনে বেলা তার দিকে তাকালো, শুকনো গলায় বলল, আব্বু কখন আসবে? দোকানের কাজ শেষ করে তাড়াতাড়ি আসবে। বানিটা কাল সারা রাত জেগেছিল, ওকে আজ আসতে মানা করেছি। রিনার বৃষ্টি হয়তো এখনই চলে আসবে। আমি পানি আনি, ওষুধের সময় চলে যাচ্ছে। আমি না পানি নিতে চলে গেল। বেলা চুপচাপ আবার শুয়ে পড়ল। মন ভালো না থাকলে শরীর আর কিভাবে ভালো থাকে। কিছুই ভালো লাগছে না বেলার, সব কিছুই বিরক্ত লাগছে। কারো কথাও শুনতে ইচ্ছা করছে না। দু চোখের পাতা এক করে নীরবে শুয়ে থাকলো। ক্লান্ত শরীরে হয়তো ঘুমের রাজ্যে ডুব দিল। হাসপাতালের এক সাইডে জিপের উপর বসে আছে দিগন্ত আর রায়হান। দিগন্তের ফোন বেজে উঠল। কানে চেপে ধরতেই একজন মেয়ের কণ্ঠ ভেসে এলো, কেবিন ফাঁকা আছে ভাই। দিগন্ত কিছু না বলেই ফোনটা কেটে দিল। সামনের দিকে নজর তাক করতেই দূরে হাসপাতালের গেটে আমেনাকে দেখতে পেল। জিপ থেকে নেমে দাঁড়িয়ে রোদ চশমাটা খুলে হাতে নিল। রায়হানকে উদ্দেশ্য করে বলল, যা। রহমান পাটোয়ারি খ্যাটকেটে হলেও বউটা খুব ভালো। কথা বলে ব্যস্ত রাখ, আমি আসছি। রায়হান চকিত দিগন্তকে বলল, আমি কি কথা বলবো? এসব পারবো না, যা করার তুই কর। দিগন্ত বাঁকা হেসে বলল, বিয়ে করেছিস নাকি? বউয়ের তো কোনো হদিস জানিস না শালা। আমার রাস্তা ক্লিয়ার করে দে, একদিন দেখবি আমিও তোর অনেক কাজে লাগবো। রায়হানের মন কিছুটা ভার হলো। একটা বড় শ্বাস ফেলে বলল, কি করব এখন? কাজের কাছে যাওয়া ছাড়া আর উপায় নাই। দুনিয়ার কোনো এক কোণে আমার বিয়ে করা বউ পড়ে আছে, আর এদিকে বউ থাকতেও আমি একাকী ঘুরে বেড়াচ্ছি। সেদিন ছেড়ে এসে কি ভুলটাই না করেছি, এখন হাতটাও ভুলে সংশোধন খুঁজে পাই না। দিগন্ত শুনেও শুনল না রায়হানের দুঃখের কথা। ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ঘুমন্ত রমণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দিগন্ত। মুখটা শুকিয়ে গিয়েছে, অসুস্থতার ছাপ পুরো চোখ মুখ জুড়ে। বেনি করা চুল বালিশের একপাশে পড়ে আছে অবহেলায়। পিঠ ছাড়িয়ে কোমরের কাছে নেমেছে চুলগুলো। বেলার গালের সাথে লেপ্টে থাকা 2-3টা চুল হাত বাড়িয়ে সরিয়ে দিল দিগন্ত। বুড়ো আঙুল দিয়ে বেলার নাকের অগ্রভাগ স্পর্শ করল। মাত্র ধেয়ে আসা তন্দ্রাচ্ছন্ন কাটল বেলার। শরীর শিউরে উঠল হুট করেই। চোখ হালকা খুলে কাঙ্ক্ষিত লোকটাকে দেখে আবারও বুঝে ফেলল। মাথা হেলিয়ে একপাশে করে রাখল। দিগন্তবেলার নাক থেকে আঙুল নামিয়ে গালে স্লাইড করতে করতে আদুরে গলায় ডাকল, বেলা। বেলা শুনল সেই ডাক। দিগন্তের এই ডাকে ভেতরে কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে। ওর খুব করে ইচ্ছে করছে সাড়া দিতে, কিন্তু দিবে না। না চোখ খুলল, না একটু নড়ল চড়ল। বড় বেয়াদব তুই, একবার ডাকলে শুনিস না। বেলা নিশ্চোপ আগের মতোই পড়ে আছে। দিগন্ত ঠোঁট কামড়ে ধরে অভিমানী বেলার কাজ কারবার দেখল। চোখের পাতা নড়ছে, চোখ খুলতে চেয়েও খুলছে না। এইটুকুতেই জ্বর বাঁধিয়ে দিলি? শরীরে ইমিউনিটি নাই, আবার ছোট মাথায় এত চিন্তা আনিস কেন? বলার প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল, বেলার নড়চড় নেই। দিগন্ত বিরক্ত হলো, মুখ দিয়ে চুই শব্দ বের করে ধমকে উঠল, এই কথা বল, নাদানের ঘরের নাদান। ধৈর্যের পরীক্ষা নিস? আমার ইগো হার্ট হলে বুঝবি, কেঁদে ভাসালেও আর এত তেলাবো না। অসভ্য মেয়ে মানুষ। এই বেলা আর দিগন্তের ধমকেও কাজ হলো না। বেলার কোনো ভাবান্তর নেই। অবাক হলো দিগন্ত। হাঁটু বয়সী মেয়েটা এখন ওকে জেদ দেখাচ্ছে। এত কথা খরচ করলো, তাও মুখ থেকে একটা শব্দ বের করতে পারলো না। এখন কি রাগারাগি করে ধমকাবে নাকি নরমভাবে কথা বলবে? নিজেই কনফিউজড হলো দিগন্ত। তারপর গলা খাকড়ি দিয়ে নরম স্বরে ডাকলো, বেলা, শোনা শোন। এত মিষ্টি ডাকে আইসক্রিমের মতো গলে গেল বেলার তনুমন। পিটপিট করে চোখ খুলল। ঘাড় সরিয়ে দিগন্তের দিকে ফিরে ওর চোখের দিকে তাকালো। দিগন্ত বেলার দিকে একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলল, কথা বল। বেলা চোখ মুখ কুঁচকে নিয়ে নাক ফোলালো। সেটা দেখে দিগন্ত ঝট করেই 2 আঙুলের সাহায্যে ওর নাক টিপে দিল।
ব্যথায় বেলার চোখে পানি চলে এলো। নাকে হাত দিয়ে ব্যথাতুর গলায় বলল, আহ, লাগালেন কেন? লেগেছে? হ্যাঁ, বলে চোখ বড় বড় হয়ে গেল বেলার। মুখে হাত চেপে ধরে সেভাবে দিগন্তের দিকে তাকালো। ও না পণ করেছিল এই বাজে পাষাণ্ড লোকটার সাথে আর কথা বলবে না। কি করে বলে ফেললো? এখন আবারও কান্না পাচ্ছে বেলার। দিগন্ত সরু চোখে চেয়ে দেখল ওকে। অতপর হাত বাড়িয়ে ঢেকে রাখা খাবারের প্লেটটা হাতে তুলে নিল। বেলার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে মোলায়েম গলায় বলল, খেয়ে নে। দিগন্তের কথাটা অমান্য করল না বেলা। ওর মুখের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে নিল। খাচ্ছে আর বারবার চোখ ফিরিয়ে দিগন্তের মুখ পানে তাকাচ্ছে। দিগন্ত বেলার নজর খেয়াল করেছে, কিছু বলেনি। অল্প একটু খেয়ে আর খেতে পারল না বেলা। দিগন্তও জোর করল না। হাত ধোয়ার জন্য উঠতে নিলে আটকে দিল বেলা। দিগন্তের শার্টের এক কোণা চেপে ধরে রেখেছে। প্রশ্নসূচক চাহনিতে বেলার দিকে তাকালো দিগন্ত। বেলা কিয়ৎক্ষণ গাইগুই করে বলল, আপনি কি এখনই চলে যাবেন? কেন? আর একটু থাকবেন না? তুই চাইছিস আমি থাকি? হুম। দিগন্ত হাতের প্লেটটা রেখে দিয়ে বেলার কাছাকাছি এলো। দিগন্তের এত কাছে আসাতে ভেতরে ভালো লাগার জ্বর বয়ে গেল বেলার। দিগন্ত বেলার চোখের দিকে হালকা ফু দিল। আবেশে চোখের পাতা এক করল বেলা। বেলার মুখ কাছে এসে দিগন্ত ফিসফিসিয়ে বলল, আমি তোর কাছে এসেছি জানতে পারলে তোর বাবা আমাকে কারাগারে পাঠাবে। তাড়াতাড়ি সুস্থ হ। তুই নিজে থেকে আমার কাছে না আসা পর্যন্ত আমার হাত পা বাঁধা। কথাগুলো বলে বেলার কাছ থেকে সরে যেতে চাইলে চোখ বন্ধ থাকা অবস্থায় দিগন্তের বুকের কাছে শার্ট আঁকড়ে ধরল বেলা। ধীর স্থিরভাবে চোখ খুলে সরাসরি দিগন্তের কালচে মণিজোড়ায় দৃষ্টি নিবদ্ধ করল। দিগন্তের এলোমেলো দৃষ্টি তৎক্ষণাৎ আটকে গেল বেলার সম্মোহিত চাহনিতে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা ফাঁকা ঢোক গিলল। মন অনেক কিছুই চাইছে, কিন্তু সময় পরিস্থিতি কোনোটাই সঠিক নয়। একটা বড় শ্বাস টেনে বেলাকে বলল, এভাবে ধরে রেখেছিস কেন? ছেড়ে দে। বেলার কোনো পরিবর্তন নেই। দিগন্তের চোখের দিকে তাকিয়েই ডাকল, শুনেন। বেলার এহেন সম্বোধন দিগন্তের বুকে গিয়ে আঘাত হানল। হৃদস্পন্দনের গতি তীব্রতর হলো। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। মরিয়া হয়ে মাথা চাড়া দিয়ে উঠল অনাকাঙ্ক্ষিত কিছু বাসনা। বেলা এখনো দিগন্তের জবাবের অপেক্ষায়। কয়টা শ্বাস টেনে নিজেকে শান্ত করল দিগন্ত। অতপর বেলার এক গালে হাত রেখে শান্ত গলায় জবাব দিল, বলেন। দিগন্তের কথা আহ্লাদীপনা বাড়ল বেলার। এতক্ষণের চেহারা ভোল পাল্টে গেল মুহূর্তেই। ঠোঁট উল্টে মাসুম চেহারায় গদগদ ভাব নিয়ে বলল, আমার খালি কান্না পায়। বেলার কথায় মৃদু হাসল দিগন্ত। ওর গালে হাত রেখে জিজ্ঞেস করল, তারপর? কেমন যেন লাগে বুঝতে পারি না। আচ্ছা, তারপর? বারবার আপনার কথা মনে পড়ে, তখন সব কিছু বিরক্ত লাগে, আপনাকে দেখতে ইচ্ছে করে খুব। তারপর? এবার বেলার চোখ গড়িয়ে পানি পড়ল। দিগন্ত ঠান্ডা চোখে দেখল সেটা। নিচে গড়িয়ে পড়ার আগেই আঙুল দিয়ে মুছে দিল। ওর বুকের কাছে বেলার ধরে রাখা হাত জোড়া নিজের দাবাং এক হাতের মাঝে নিল। বেলা নাক টেনে কিছু বলতে চাইলে আটকে দিল দিগন্ত। ভারী গলায় বলল, তারপর আবার মাইশার টপিক এনে আমাকে রাগিয়ে দিবি, তাই তো? বলতে হবে না আর। তোর এতক্ষণের করা বেয়াদবির জন্য আমি এমনি অনেক এলোমেলো হয়ে গিয়েছি। না খেয়ে থাক তুই, আর আসবো না তোর কাছে। যত পুষ্টির ঘাটতি হবে সব পরে পুষিয়ে দিব। বলেই জোর করে বেলার হাত নামিয়ে দিল। বেলা ছাড়তে চাইল না, কিন্তু দিগন্তের শক্তির সাথে ওর চুনোপুটির শক্তি সুবিধা করতে পারল না। বেলার হাত ছাড়িয়ে আর ওর দিকে তাকালো না দিগন্ত। ঝটপট পা বাড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরল। বেলা কয়েকবার ওকে ডাকলো। দিগন্ত শুনেও শুনল না বেলার সেই ডাক। দিগন্ত ওর ডাক উপেক্ষা করলো দেখে কান্নার বেগ বাড়ল বেলার। কাঁদছে আর দুহাত দিয়ে চোখের পানি মুছছে। দিগন্ত সোজা এসে জিপের সামনে দাঁড়ালো। ভেতরের উথাল পাথাল অনুভূতির তোপে পুরো শরীর জুড়ে অস্থিরতা বিরাজ করছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। জিপের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। এতক্ষণ ধরে আমেনার সাথে বকবক করেছে রায়হান। দিগন্তের মেসেজ পড়ে বড় একটা দম টানলো। রায়হানকে পেয়ে আমিনাও বেশ অমায়িক আচরণ করেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে রায়হান এবার বিদায় নিল আমেনার কাছ থেকে। আমিনাও হাসি মুখে বিদায় দিয়ে পানির বোতল নিয়ে হাসপাতালের দিকে গেল। ছেলেটার কথাবার্তা আচার ব্যবহার বেশ ভালো লেগেছে আমেনার। বৃষ্টির সাথে মানাবে ভালো। আজ রহমানের সাথে কথা বলবে এই ব্যাপারে। রায়হান দিগন্তের কাছে এসে হাঁপ ছাড়ল। কি থেকে কি বলেছে তা নিজেই জানে না।
বিরাট যুদ্ধ করে এসেছে ও। দিগন্তের দিকে চোখ যেতেই ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে শালা, চোখ বন্ধ করে এভাবে সিগারেট ফুঁকছিস কেন? ধীরে টান, শেষ হয়ে যাচ্ছে না তো? রায়হানের গলার স্বর শুনে ঝট করে চোখ মেলল দিগন্ত। চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। পা উঠে রায়হানের বাহুর কাছে জোরে একটা লাথি দিল। বাহুতে হাত রেখে পিছিয়ে গেল রায়হান, চরম বিস্ময় নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে বলল, মারামারি করছিস কেন? আমি কি করলাম? দিগন্ত রাগী গলায় গজগজিয়ে বলে উঠল, সব নষ্টের মূল তুই। বিয়ে করে বউ সামলে রাখতে পারিস না, সেটাও আমাকে দেখতে হচ্ছে। এদিকে নাদানের ঘরের নাদান কিছু না বুঝেই নিজের ক্ষতি করছে। জ্বরে শুকিয়ে কাঠ হয়েছে। বিয়ে করে মেয়েটাকে রেখে পালিয়ে এসেছিস কেন হারামজাদা? শালা তুই একটা কাপুরুষ, আবার আমাকে জিজ্ঞেস করছে আমি কি করলাম। তুমি বাল ফেলাইছো মগা কোথাকার। বলে দিগন্ত জিপে উঠে গাড়ি স্টার্ট দিল। রায়হান হতবাগের ন্যায় দিগন্তের কথাগুলো শুনল। সব কথা মাথার উপর দিয়ে গিয়েছে ওর। ইঞ্জিনের শব্দ পেয়ে ধ্যান ভাঙল। দিগন্তকে চলে যেতে দেখে তড়িঘড়ি করে বলল, এই থাম, আমি বাইক আনিনি। আরে থাম শালা, আমাকে নিয়ে যা। দিগন্ত ততক্ষণে হাসপাতালের রাস্তা ছেড়ে মেইন রাস্তায় উঠেছে। পেছন থেকে রায়হানের গালি ভর্তি চেঁচামেচি ভেসে আসতে সেসবে পাত্তা দিল না। আপাতত ওর মন মস্তিষ্ক একজনকে নিয়ে ভাবতে ব্যস্ত।